প্রত্যেকটি প্রশ্নপত্রে এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাই যে কবিতার একটা লাইন দেওয়া থাকে এবং এখানে আমাদের বলা হয়ে থাকে যে এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ। ঠিক আছে? এই ধরনের একটা লাইন আমরা পাই, যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, নতুবা আমরা পাবো বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুবা আমরা এই ধরনের পাবো যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, আবার নতুবা আমরা পাবো যে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা থেকে নেওয়া এই লাইনটি, এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। তো এই কবিতার লাইন দেখা মাত্র আপনারা কিভাবে নির্ণয় করবেন যে এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ। ঠিক আছে? তো কবিতার লাইন দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি ছন্দ নির্ণয় করা শিখতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, প্রত্যেকটি পরীক্ষায় আপনি পাবেন 100% কনফার্ম। এবং কারণ আমরা আজকে শিখবো ভাই ছন্দ প্রকার আপনাদের সঙ্গে। আর যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সের শেষে বলবেন। প্রথমে ক্লাসটি আগে সম্পূর্ণটা দেখে নিন, আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে ছন্দ প্রকরণ শেখার আগে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে। যেমন আমরা যদি কনসেপ্ট, আমরা শর্ট ট্রিক্সে যদি যাই, শর্ট ট্রিক্সও আমরা শিখিয়ে দেব। তো তার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার, কারণ এই ছন্দগুলো নির্ণয় করতে গেলে আমাদের ওই জিনিসগুলো জানতে হবে, যেমন অক্ষর কি, মাত্রা কি, বর্ণ কি, তারপর আমাদের রয়েছে স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি। এই মূলত 5টা জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এই 5টা জিনিস যদি আমরা খুব ভালো করে জেনে নেই, তাহলে আমরা ছন্দ প্রকরণ কি করে করতে হয় আমরা সেটা নির্ণয় করতে পারবো খুব সহজে। তো প্রথমে আমরা জেনে নেই, চলুন অক্ষর কি। আমরা ছোটবেলায় অক্ষর সবাই শিখেছি। ঠিক আছে? যেমন ক, খ, গ, ঘ, ঙ। এই সবগুলিকে আমরা ছোটবেলায় কি বলতাম, যে ক একটা অক্ষর, খ একটা অক্ষর, গ একটা অক্ষর, ঘ একটা অক্ষর, ঙ একটা অক্ষর, বা চ আরেকটা অক্ষর। এগুলোকে আমরা সবগুলো কি বলতাম, এক একটা অক্ষর বলতাম। কিন্তু আজকে আমরা ছন্দের ক্লাসে একটা নতুন জিনিস জানবো, যে এগুলাকে অক্ষর বলা হয় না। ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয়, এইগুলা এক একটি কি বর্ণ। এই যে রয়েছে ক, খ, গ, চ, ঘ, ঙ, বা আরো অনেকগুলা রয়েছে আপনারা জানেন। এই সবগুলি এক একটি কি বর্ণ। এই সবগুলি এক একটা অক্ষর নয়। তো কথা হচ্ছে অক্ষর কি? আমাদেরকে অক্ষর কিন্তু জানতে হবে। যদি অক্ষর আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? তো এবার আমরা জানবো যে অক্ষর মানে কি? দেখুন, এখানে আমরা বললাম কি বাংলা। ঠিক আছে? এখানে আমরা বললাম কি বাংলা। আমি একটু জুম করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে কি বাংলা। এখানে দেখুন আমরা উচ্চারণ কতটুকু করছি। আমরা একবারে কতটুকু উচ্চারণ করছি, বাং। তারপর উচ্চারণ করছি লা। উচ্চারণের দিকে লক্ষ্য করবেন। আপনি নিজেও উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে। বাংলা। আপনি কি এভাবে বলবেন? বাংলা, এই ধরনের করবেন না। প্রথমে বাং, তারপর লা। তারপর আবার দেখুন মোবাইল। আমরা দেখুন বাইল আমরা একটা লিখেছি উচ্চারণের ক্ষেত্রে। আরেকটা যদি আমরা লিখি মোবা আর ইল, আপনি উচ্চারণ কোনটা করবেন? বাইল। আপনি এটা উচ্চারণ করবেন, না আপনি করবেন মোবা ইল? মোবা ইল। আপনি মোবা ইল বলবেন, না বাইল বলবেন? আপনি অবশ্যই বলবেন যে স্যার আমরা তো বাইল বলবো। ঠিক আছে? তো এই একবারে যতটুকু ধ্বনি আমরা উচ্চারণ করব, এটা হচ্ছে একটা অক্ষর। কি বললাম? একবারে আমরা যতটুকু উচ্চারণ করব এটাই হচ্ছে একটা কি অক্ষর। যেমন কি ম, ম, মটা কি একটা অক্ষর। আর বাইলটা কি আরেকটা অক্ষর। সুতরাং মোবাইলে কয়টা অক্ষর আছে আমাদের? 2টা অক্ষর। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। তারপর দেখুন আমরা বাংলা যদি বলি, তাহলে বাংলা, বাংলা কয়টা অক্ষর? বাং আমরা একবারে উচ্চারণ করলাম, আবার লা আমরা আরেকবার উচ্চারণ করলাম। সুতরাং কি হয়ে গেল? বাংলা। ঠিক আছে? কি হয়ে গেল ভাই? বাংলা। সুতরাং এখানে কয়টা অক্ষর? 2টা অক্ষর। আমরা একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি। ঠিক আছে? যদি বলি আমি, তো আমিতে কয়টা অক্ষর? আ, মি, আ, মি, আ, মি। একবারে আমরা আ উচ্চারণ করছি, আরেকবার আমরা মি উচ্চারণ করছি, আ, মি। সুতরাং আ আর মি এখানে 2টা কি হয়ে গেল? 2টা অক্ষর। যদি আমরা এটাকে বাংলিশে লিখি বা এসএমএস এর ভাষায় লিখি, তখন কি লিখবো? আমি। তো এই ক্ষেত্রে দেখবেন এই যে আমি লিখছি, এখানে দেখুন ভাওয়েল কয়টি? আপনার ভাওয়েল কনসোনেন্ট সবাই বুঝেন। এখানে দেখুন ভাওয়েল কয়টি রয়েছে? ভাওয়েল রয়েছে 2টি। কোনটি? এ এবং আই।
তো এই ক্ষেত্রে 2টা ভাওয়েল রয়েছে, তার মানে এখানে কয়টা অক্ষর রয়েছে ভাই? এখানে কয়টা অক্ষর রয়েছে? 2টা অক্ষর রয়েছে। আবার দেখুন তোমারকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? এখানে দেখুন ভাওয়েল কয়টা রয়েছে? একটা হচ্ছে অ, একটা হচ্ছে এ। 2টা ভাওয়েল রয়েছে। তো যেহেতু 2টা ভাওয়েল রয়েছে সুতরাং এখানে অক্ষর কয়টা আমরা বলব? 2টা বলব। ঠিক আছে? এখানে কয়টা অক্ষর রয়েছে? 2টা অক্ষর। ঠিক আছে? বোঝা গেল এতটুকু? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্টে লিখুন ক্লিয়ার স্যার। তারপর দেখুন অক্ষর ২ প্রকার। এই ২ প্রকার অক্ষর কিন্তু আমাদের জানতে হবে কারণ ছন্দের ক্ষেত্রে আমরা যে মাত্রা নির্ণয় করব, এই মাত্রা আমরা নির্ণয় কিন্তু সাধারণত এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দিয়ে আমরা করব। বদ্ধাক্ষরকে আরো অন্য নামেও জানা যায়। এটা আরেকটা নাম হচ্ছে রুদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের আরেকটি নাম রয়েছে রুদ্ধাক্ষর। তো অক্ষর প্রধানত বা সাধারণত অক্ষর কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে কি মুক্তাক্ষর, একটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার কথা হচ্ছে মুক্তাক্ষর, অক্ষর তো আমরা বুঝলাম। যেমন আমার, যদি বলি আমার বলতে এখানে এ, এম, এ, আর আমার। তো আমারে কয়টা অক্ষর রয়েছে? এ একটা আর এ আরেকটা। সুতরাং এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর হয়ে গেল? এখানে ২টা অক্ষর হয়ে গেল। আমার। এখানে আটা মুক্তাক্ষর না আটা বদ্ধাক্ষর? এই মারটা আমাদের মুক্তাক্ষর না মারটা বদ্ধাক্ষর? এটা আমরা কি করে বুঝবো? দেখুন, উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা বলবো, সবগুলা কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করছে। আমার। তো আ আমার এটাকে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে কি মার। তো বলে আমরা কি করতে পারি? বলে আমরা কি করতে পারি? একটা লম্বা টান দিতে পারি। ঠিক আছে? এবং কিভাবে? আ মার। আ বলে আমরা বলে একটু লম্বা একটা টান নিতে পারি। ঠিক আছে? কিন্তু এখানে মারের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা লম্বা টান নিতে পারবেন না। চেষ্টা করে দেখুন। মার এই ধরনের কি বলবেন? মার বলবেন না। কিন্তু আমার, আমার সেটা বলা যেতে পারে। কিন্তু মার এই ধরনের কিন্তু বলা যাবে না। সুতরাং যে অক্ষরটা কিন্তু একটা অক্ষর। যে অক্ষরটা আমরা এইভাবে লম্বাভাবে টেনে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি মুক্তাক্ষর। আর যেটাকে আমরা লম্বাভাবে টেনে নিতে পারবো না, একদম শর্টে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে কি লং। তো মুক্তাক্ষর আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কি লং আর বদ্যাক্ষর হচ্ছে কি শর্ট। ঠিক আছে? যেমন বলে আমি একটু লম্বা টান দিলাম সেটা হচ্ছে কি মুক্তাক্ষর। আর মার বলে আমি কি করতে পারবো না? লম্বা টান দিতে পারবো না। সুতরাং সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। আরেকটা উদাহরণ আমাদের সামনে রয়েছে। যেমন দেখুন প্রকার। আমরা যদি প্রকার বলি তাহলে প্র বলে একটা লম্বা টান দিতে পারি। সুতরাং সেটা হবে কি আমাদের মুক্তাক্ষর। প্রটা হচ্ছে সেটা কোন অক্ষর? প্রটা হচ্ছে মুক্তাক্ষর। আর কার বলে আমরা কি করতে পারবো না? সেটা লম্বা টান দিতে পারবো না। সেটা হবে কি আমাদের বদ্ধাক্ষর। এখানে টোটাল অক্ষর কয়টি? অক্ষর হচ্ছে ২ টি। কারণ এখানে অ এবং এ রয়েছে। সুতরাং আগে বলেছিলাম ২ টা ভাওয়েল থাকলে কয়টা হবে আমাদের? ২ টা অক্ষর হবে। তো প্রকারকে যদি আমরা ভাঙি তো প্রকার আমরা এইভাবে উচ্চারণ করতে পারি। প্রথমে আমরা করব, তারপর কার করব, প্রকার। সুতরাং বলে একটা লম্বা টান দেব। সুতরাং সেটা হবে কি প্র প্র যে যেটা এটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর আর কারটা হচ্ছে কি বদ্ধাক্ষর। এবার দেখুন আপনারা বলবেন যে স্যার সবসময় কি প্রথমের যেটা শব্দ, প্রথমের যেটা টান, এই টানটাই কি সবসময় কি মুক্তাক্ষর হবে? না। কেননা এখানে দেখুন বাংলা, এখানে দেখুন বাংলা, বাংলা বলতে আমরা বাং বলে কিন্তু লম্বা টান দিতে পারবো না। এবার বলতে পারবো না। কিন্তু বাংলা, এই বলে কিন্তু একটা লম্বা টান দেওয়া যেতে পারে। লা, বাংলা, বাংলা, বাংলা। এই শব্দটা কিন্তু এখানে শর্ট করে ছেড়ে দিতে হচ্ছে। তাই না? সুতরাং এখানে বাংটা হচ্ছে কি বদ্ধাক্ষর আর লাটা একটা লম্বা টান দিতে পারছি। বাংলা। সুতরাং এই লাটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর। ঠিক আছে ভাই? বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর সম্বন্ধে ক্লিয়ার হলেন কিনা না দেখুন। অনেক, যদি আমরা অনেকের ক্ষেত্রে দেখি তাহলে ও নেক, ও নেক, ও নেক, ও নেক। এখানে আরো ২ টা কথা আমাদের থেকে যাচ্ছে। একটা হচ্ছে কি দেখুন স্বরধ্বনি, একটা হচ্ছে কি স্বরধ্বনি আর একটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমাদের পরবর্তীতে কাজ আসবে যখন ছন্দ নির্ণয় করব। দেখুন কি করে নির্ণয় করি। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি মানে কি? যেমন ও, অটা হচ্ছে কি একটা কি স্বরধ্বনি। ঠিক আছে? অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেটাকে বলা হয়। এ, ই, আই, ও, ইউ ভাওয়েল সাউন্ড যেখানে থাকবে সেটাকে স্বরধ্বনি। আর যেমন নেক, নেক। ঠিক আছে? বা
যেমন যদি যদি বলি কলা, এই লা আটা হচ্ছে কি আমাদের স্বরধ্বনি, ঠিক আছে। আবার অ নেক, এই যে নেক, নেকের কটা ক সাউন্ডটা কোন ধ্বনি? স্বরধ্বনিটা ব্যঞ্জন ধ্বনি, অবশ্যই সেটা কি ধরনের ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। তো চলুন এবার আমরা সরাসরি ডাইরেক্ট ঢুকে যাব এবার ছন্দতে। আমরা সরাসরি আবার ডাইরেক্ট ঢুকে যাব কোথায়? ছন্দতে। দেখুন প্রধানত ছন্দ হচ্ছে আমাদের ৩ টা প্রথম ভাগ রয়েছে। আর এই ৩ টার ভিতরে কিন্তু অনেকগুলা ছন্দ লুকিয়ে আছে। তো আমরা প্রধানত এই ৩ টা ছন্দই জেনারেলি শিখব। কারণ এই ৩ টা ছন্দ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সবসময়। তো প্রথম ছন্দের নাম হচ্ছে কি স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ। ২ নম্বর ছন্দ আমরা বলতে পারি মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা দলবৃত্ত ছন্দ। আরেকটা রয়েছে কি অক্ষরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। এই ৩ প্রকার ছন্দ। তাছাড়াও আরেকটি ছন্দ বর্তমান যুগে বিশেষ প্রচলিত বর্তমান দিনে, যেটাকে আমরা বলতে পারি গদ্য ছন্দ। আধুনিক যুগের কবিরা যখন গদ্য রচনা করেন তখন এই ধরনের ছন্দ নিয়ে আলোচনা করেন। তো গদ্য ছন্দ নিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা স্বরবৃত্ত বা তান প্রধান, মাত্রাবৃত্তর আরেকটা নাম রয়েছে ধ্বনি প্রধান, আরেকটা নাম রয়েছে কি দলবৃত্ত। আর অক্ষরবৃত্তর আরেকটা নাম রয়েছে কি শ্বাসাঘাত প্রদান। সুতরাং এই মূলত ৩ প্রকার ছন্দ আমরা কি করে নির্ণয় করব সেটা সম্বন্ধে আজকে আমরা জানব। তো দেখুন প্রথমেই আপনারা দেখুন স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ। খুব সহজ ছন্দ, সবচেয়ে যেটা খুব ইজিলি বের করা যায়। এই ৩ টা ছন্দের মধ্যে খুব সহজ, খুব ইজিলি। যেমন দেখুন এখানে মূল পর্ব ৪ মাত্রার হবে। মূল যেটা পর্ব থাকবে, মূল পর্ব কি সেটা আমি বলব। মূল পর্ব এবং খণ্ড পর্ব যাকে বলা হয় বা অপূর্ণ মাত্রা বা অপূর্ণ পর্ব। একটা হচ্ছে পূর্ণ পর্ব, পূর্ণ আর একটা হচ্ছে কি অপূর্ণ। তো পূর্ণ কি অপূর্ণ কি আমরা বলবো ডিসকাশন দেখবেন। তো মূল পর্ব ৪ মাত্রার হবে। এখানে দেখুন কি বলেছে মাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? যতটা অক্ষর ততটা মাত্রা। কি হচ্ছে? যতটা অক্ষর হবে ততটা মাত্রা হবে। যেমন একটা লাইন আমরা দিয়েছি দেখুন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ঠিক আছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওটাকে আমরা এসএমএস এর ভাষায় লিখছি বাঁশবাগানের। এখানে দেখুন বাঁশ, এই বাঁশে আমাদের কয়টা অক্ষর রয়েছে? একটা অক্ষর, ঠিক আছে? বাগানের এই দেখুন এখানে একটা এ আরেকটা এ আরেকটা ই, কয়টা ভাওয়েল পেলাম? ৩ টা ভাওয়েল। সুতরাং এখানে আমাদের অক্ষর কয়টা? অক্ষর রয়েছে কি ৩ টা অক্ষর, ঠিক আছে? এবার দেখুন মাথার, যদি মাথার বলি এখানে মাথার শব্দটি MATHAR মাথার। তো এখানে ২ টা এ রয়েছে, সুতরাং এখানে সেটা কয় মাত্রার? ২ মাত্রার। উপর, উপর যদি বলি এখানে ইউ কিন্তু একটা ভাওয়েল আর এ কিন্তু আরেকটা ভাওয়েল। তো ২ টা ভাওয়েলে আমাদের ২ টা মাত্রা, ঠিক আছে? যতটা অক্ষর ততটা মাত্রা। তো উপর আপনারা এইভাবে ইংলিশে ব্যাংলিশে না লিখলেও আপনারা এইভাবেও নির্ণয় করতে পারেন। যেমন থার, মা থার, উপর, উপর। দেখুন ২ টা মাত্রা। মানে আমি যখন বলছি তারপর পর। ঠিক আছে? উচ্চারণের সাউন্ড পর আসছে। সুতরাং সেখানে ২ মাত্রা। মা থার। মা একবার আসছে, থার একবার আসছে। সুতরাং এখানে কয় মাত্রা হলো? ২ মাত্রা। চাঁদ। চাঁদে কয় মাত্রা? চাঁদ। আমরা একবারে উচ্চারণ করছি কি? চাঁদ। সুতরাং এখানে কি ১ মাত্রা, ১ মাত্রা। উঠেছে, উঠেছে। আমরা ৩ বার উচ্চারণ করছি। উঠেছে। এখানে দেখুন ইউ, ই, ই। এখানে দেখুন ৩ টা আমাদের ভাওয়েল আছে। সুতরাং এখানে কি হবে? ৩ টা আমাদের কি হবে? এখানে ৩ মাত্রার হবে। ওই। ওই এখানে এখানে ২ টা ভাওয়েল আছে। ওই, ওই, ওই। এখানে সেটা ২ মাত্রার হবে। ২ টা ভাওয়েল আছে। এখানে দেখুন বাঁশবাগানের। কবিতার লাইনটা যদি ভেঙে, ভেঙে বলি, বাঁশবাগানের। তো বাঁশবাগানের এখানে একটা টান দিলাম। মাথার উপর আরেকটা টান দিলাম। চাঁদ উঠেছে আরেকটা টান দিলাম। এখানে এই বাঁশবাগানের এখানে কতটা মাত্রা হলো? ৪ মাত্রা। মাথার উপর কয় মাত্রা হলো? ৪ মাত্রা। চাঁদ উঠেছে কয় মাত্রা হলো? ৩ আর একে ৪ মাত্রা। আর এটা হচ্ছে কি আমি যেটা বলেছিলাম, এই যে ৪ টা হচ্ছে কি পূর্ণ পর্ব, মূল পর্ব। ঠিক আছে? মূল পর্ব কয় মাত্রার বলেছিল আমাদের স্বরবৃত্ত ছন্দে? ৪ মাত্রার বলেছিল। এখানে দেখুন ৪ মাত্রা হলো কিনা না? ৪, ৪, ৪। এই তিনোটা কিন্তু আমাদের ৪ মাত্রার হলো। ঠিক আছে? আর এটা হচ্ছে কি অপূর্ণ পর্ব বা খণ্ড পর্ব। এটা ১ মাত্রার হতে পারে, ২ মাত্রার হতে পারে, ৩ মাত্রার হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। বা ৪ মাত্রারও হয়। তো ৪ মাত্রা হলে সেটা পূর্ণ মাত্রা হয়ে যাবে। কোনো সমস্যা নেই। কিন্তু এটা যতই হোক কোনো সমস্যা নাই, কিন্তু এই মূল পর্বটা ৪ মাত্রার হতে হবে। ঠিক আছে? তো এই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এই কবিতার লাইনটা আমরা কোন ছন্দ নির্ণয় করলাম? স্বরবৃত্ত ছন্দ। মাত্রা দিয়ে নির্ণয় করলাম। ঠিক আছে ভাই? মাত্রা দিয়ে নির্ণয় করলাম। বোঝা গেল? এবার দেখুন পরবর্তীতে আরেকটা উদাহরণ আমরা দেখে নেই।
বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো বিশ্বজুড়া এখানে কয়টা ভাওয়াল আছে দেখুন, আই, এ, ও, এ। এখানে দেখুন চারটা ভাওয়াল, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ। কয়টা ভাওয়াল? চারটা ভাওয়াল। পাঠশালাতে কয়টা রয়েছে? পাঠশালাতে এ, কয়টা রয়েছে? তিনটা। মরে কয়টা রয়েছে? ও একটা ভাওয়াল, সুতরাং এখানে এক রয়েছে। সবার এখানে কয়টা ভাওয়াল আছে? দুটা ভাওয়াল, মানে দুই মাত্রা। আমিতে কয় মাত্রা? দুই মাত্রা। ছাত্রতে কয় মাত্রা? দুই মাত্রা, কারণ দুইটা ভাওয়াল। এখানে দেখুন বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এখানে দেখুন বিশ্বজুড়াতে ৪ মাত্রা, পাঠশালা মোরে ৩ আর ১ ৪ মাত্রা, সবার আমি ২ আর ২ ৪ মাত্রা, আর ছাত্রতে সেটা হচ্ছে অপূর্ণ পর্ব বা অপূর্ণ যেটা রয়েছিল আমাদের খণ্ড পর্ব, সেটা ২ মাত্রা, সেটা কোনো সমস্যা নেই। সুতরাং এই বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এটাও আমাদের কোন ছন্দ হয়ে গেল? এটাও আমাদের স্বরবৃত্ত ছন্দ হয়ে গেল। ঠিক আছে, স্বরবৃত্ত বা তান প্রদান ছন্দ হয়ে গেল। তো এবার চলুন, এবার আমরা দেখব, এবার আমরা শিখব কোনটি? মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান বা দলবৃত্ত ছন্দ। ঠিক আছে, স্বরবৃত্ত ছন্দ ক্লিয়ার হয়েছে? এটা খুব সহজ ভাই, কোনো সমস্যা নেই, আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন। তো প্র্যাকটিসের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদের পিডিএফ ফাইল, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোথায় পাবেন? আমাদের চ্যানেলে পাবেন। ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো তারপর দেখুন মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান বা দলবৃত্ত। এখানে মূল পর্ব ৪ মাত্রারও হতে পারে, ৫ মাত্রারও হতে পারে, ৬ মাত্রারও হতে পারে, আবার ৭ মাত্রারও হতে পারে। মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রদান ছন্দের যে মাত্রা নির্ণয়ের পদ্ধতি একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন আমি বলবো। এখানে দেখুন মাত্রাবৃত্ত ছন্দে আগে আমরা জেনে নিই মূল পর্ব কত মাত্রার হতে হবে? ৪ মাত্রা, ৫ মাত্রা, ৬ মাত্রা, নতুবা ৭ মাত্রা। এখানে আগে যে আমরা শিখেছিলাম মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। ঠিক আছে, তো মুক্তাক্ষর বদ্ধাক্ষর কি আপনারা জানেন? এখানে দেখুন মুক্তাক্ষর বদ্ধাক্ষর কিন্তু আমাদের কাজে আসছে। মুক্তাক্ষর যদি থাকে তাহলে সেটা এক মাত্রা ধরবো। মুক্তাক্ষর থাকলে কয় মাত্রা ধরবো? এক মাত্রা। আর বদ্ধাক্ষর বা ব্যঞ্জনধ্বনি বা শব্দের শেষে যদি কোথাও অন্তস্থ অ থাকে তখন সেটাকে আমরা ২ মাত্রা ধরবো। মুক্তাক্ষর হলে এক মাত্রা, বদ্ধাক্ষর হলে ২ মাত্রা। আপাতত এতটুকু মনে রাখবেন। ঠিক আছে, দেখুন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, জসীমউদ্দিনের একটা বিখ্যাত লাইন, যেটা কবর কবিতায় আমরা পেয়েছিলাম। এইখানে তোর, তো এইখানে যদি আমরা এইখানে বলি, তো এইখানে এই সবগুলো কিন্তু মুক্তাক্ষর। এইখানে, এখানে আমাদের কয়টা মাত্রা? আই, এ, ই। কয়টা মাত্রা হয়ে গেল ভাই? ৩ মাত্রা। ঠিক আছে, ৩ মাত্রা, এবং সবগুলো কিন্তু আমাদের মুক্তাক্ষর, কারণ সবগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড। এই, খা, বলতে আ আসছে, নে বলতে এ আসছে, মানে ভাওয়েল সাউন্ড। তো সবগুলো ভাওয়েল সাউন্ড মানে কি স্বরধ্বনিতে বা মুক্তাক্ষরে কত মাত্রা হবে? এক মাত্রা। তো এখানে ৩টা অক্ষর, তো ৩টা অক্ষরে কত মাত্রা? ৩ মাত্রা। এখানে তর যদি বলি, তাহলে এখানে দেখুন তর মাত্রা, তরে হচ্ছে আমাদেরকে ২টা অক্ষর। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তর, তরে কয়টা অক্ষর ভাই? ২টা অক্ষর। কি, কি? একটা হচ্ছে ত, একটা হচ্ছে র। তর। তো এখানে তরে এক মাত্রা, তো যখন বলবো তখন সেখানে সাউন্ড কি আসছে? ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি। এখানে কত মাত্রার হবে? এক মাত্রার। আর যদি র বলি, তো র বললে কি আমার ভাওয়েল সাউন্ড আসছে? না, সেখানে কনসোনেন্ট সাউন্ড আসছে, বা এখানে কনসোনেন্ট সাউন্ড, বা এটাকে আমরা তর, এখানে র, তর, তর, বলে আমরা টান দিতে পারি, লম্বা শ্বাস নিতে পারি, সুতরাং এটা মুক্তাক্ষর। কিন্তু র বলে আমরা কিন্তু লম্বা শ্বাস নিতে পারি না, সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর। তো এই বদ্ধাক্ষরের ক্ষেত্রে কত মাত্রার হবে? ২ মাত্রার। তো তরে কত মাত্রা? তরে হচ্ছে আমাদের কি ২ মাত্রা। ঠিক আছে, তরে, তরের মধ্যে যে র আছে, র এর ক্ষেত্রে কয় মাত্রা? ২ মাত্রা। আর যেটা, সেটা মুক্তাক্ষরের একটা মাত্রা, সুতরাং এখানে হবে কি ১ মাত্রা। ঠিক আছে, সেম টু সেম দেখুন দাদির, যদি দা বলি তাহলে দাদির, তো দাদির ক্ষেত্রে, দায়ের ক্ষেত্রে কয় মাত্রা? ১ মাত্রা। আর দীর ক্ষেত্রে কয় মাত্রা? ২ মাত্রা। কারণ কি এখানে দীর যেটা রয়েছে আমাদের, দীরটা হচ্ছে কি বদ্ধাক্ষর। ঠিক আছে, দীর বলে আমরা লম্বা টান দিতে পারবো না, সুতরাং এটা হবে কি বদ্ধাক্ষরের কয় মাত্রা? ২ মাত্রা। আবার দেখুন কবর, যদি বলি কবরের ক্ষেত্রেও সেম টু সেম ক মানে স্বরধ্বনি ক, সেটা হচ্ছে ১ মাত্রা। আর
বর, বর সেটা বদ্ধাক্ষর। কারণ বর, বর যদি বলি ক বর, তো ক এখানে ভেঙে লিখি ক বর। তো আমরা ক বলে একটা লম্বা টান দিতে পারি ক, কিন্তু বর লেখে কিন্তু লম্বা টান দিতে পারি না। সুতরাং এই কটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর, মানে কি এক মাত্রা। আর বর সেটা বদ্ধাক্ষর, বদ্ধাক্ষরে কয় মাত্রা ধরবো? 2 মাত্রা। তো কবরে কয় মাত্রা হলো? 3 মাত্রা। এই দেখুন কবরে আমি কয় মাত্রা দিয়েছি? 3 মাত্রা। ঠিক আছে? তারপর দেখো সেম টু সেম ডালিম, ডালিমেও কিন্তু সেম ডা লিম, এখানে 3 মাত্রা। গাছের, 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 গায়ে কি 1 মাত্রা। ঠিক আছে? আর ছেড়ে কি ছের, ছেড়ে কি 2 মাত্রা। ঠিক আছে? কারণ এখানে র আছে, মানে কি সেটা বদ্ধাক্ষর, এখানে 2 মাত্রা। আর তলে, তলে কি তলে, তলে, তলে এই দোটা কি তলে, এই দোটা কিন্তু মুক্তাক্ষর। ঠিক আছে? দোটা কিন্তু মুক্তাক্ষর, তলে, তো একটা মুক্তাক্ষর আর ল একটা মুক্তাক্ষর তলে। সুতরাং এই দুইটা মুক্তাক্ষরের ক্ষেত্রে 2 অক্ষর, সুতরাং 2 মাত্রা। ঠিক আছে? তো এবারে আমরা মাত্রা কাউন্ট করে নেই, কি হলো সবগুলো আমরা কাউন্ট করব। এখানে দেখুন এইখানে তোর, এইখানে তোর আমরা টান দিলাম। তারপরে দেখুন দাদির কবর, এখানে দিলাম দাদির কবর। ডালিম গাছের, এখানে টান দিলাম, এখানে তলে। তো এইখানে তোর কত মাত্রা হলো? 3 আর 3 6 মাত্রা। দাদির কবরে কয় মাত্রা হলো? এখানে 3 আর 3 6 মাত্রা। ডালিম গাছের, তো ডালিম গাছের কয় মাত্রা হলো? 3 আর 3 6 মাত্রা। তো এখানে দেখুন টোটাল কত মাত্রা হলো? এখানে হচ্ছে 6 মাত্রা, এখানে 6 মাত্রা, এখানে 6 মাত্রা। আর এটা হচ্ছে কি আমাদের কি মানে অপূর্ণ। ঠিক আছে? অপূর্ণ পড়ব। সম্পূর্ণ পড়ব যদি 6 মাত্রার হয় তখন সেটা আমরা আগে বলেছিলাম যে 4 5 6 7 যেকোনো হতে পারে। তখন সেটা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ আমরা বলতে পারবো। ঠিক আছে? তো এই বাক্যটা আমরা দেখতে পারলাম যে এখানে প্রত্যেকটি 6 মাত্রা রয়েছে, সুতরাং এটা আমাদের মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা দলবৃত্ত ছন্দ। ঠিক আছে? তো চলুন এবার আমরা দেখে নিই অক্ষরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ কি। তো শ্বাসাঘাত প্রধান ছন্দে আমাদের মাত্রা থাকবে 8 এর উপরে, মাত্রা থাকবে 8 এর উপরে, মাত্রা থাকবে সেটা 14 মাত্রার হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18 মাত্রার পর্যন্ত হয়। তো সাধারণত সেটা 8 থেকে 14 মাত্রার হয়ে থাকে, 8 থেকে 14 মাত্রার। এবং কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা 18 মাত্রারও দেখা যায়। তারপর দেখুন এই ক্ষেত্রে আমরা মাত্রা যেটা চিহ্নিত করব, মাত্রা চিহ্নিত যেটা আমাদের রয়েছে স্বরধ্বনি যেটা রয়েছে, আমরা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। স্বরধ্বনির ক্ষেত্রে এখানে 1 মাত্রা আমরা প্লাস করব, মানে মাত্রা 1 ধরব। আর ব্যঞ্জনধ্বনি হলো 1 মাত্রা ধরব, কিন্তু শব্দের শেষে যদি ব্যঞ্জনধ্বনি থাকে, এখানে একটু কনফিউশন রয়েছে, দেখে নেবেন। আমরা স্বরধ্বনি হলো 1 মাত্রা, ব্যঞ্জনধ্বনি হলো 1 মাত্রা, কিন্তু ব্যঞ্জন ধ্বনিটা যদি শব্দের শেষে থাকে তখন সেটাকে আমরা 2 মাত্রা হিসাবে ধরব। ঠিক আছে? ব্যঞ্জনধ্বনি যদি শব্দের শেষে থাকে তখন আমরা 2 মাত্রা ধরব। যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি নিয়ে নিলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ। এখানে দেখুন এতক্ষণে, এতক্ষণে এখানে কয়টা ভাওয়েল রয়েছে? 1, ই একটা, ও একটা, ও আরেকটা, ই আরেকটা। টোটাল কয়টা? 4টা ভাওয়েল, এবং 4টা কি স্বরধ্বনি ভাওয়েল। ঠিক আছে ভাই? ভাওয়েল, লাস্টে ভাওয়েল, লাস্টে ই রয়েছে, মানে ভাওয়েল সাউন্ড। সুতরাং সবগুলি স্বরধ্বনি। তো স্বরধ্বনি যদি হয় মাত্রা কয়টা? 4টা। ঠিক আছে? অক্ষর কয়টা? এখানে 4টা অক্ষর। তো 4টা অক্ষরে আমরা এখানে কি বুঝতে পারলাম? 4টা অক্ষরে এখানে কি 4 মাত্রা। ঠিক আছে? 4টা অক্ষরে কত মাত্রা হলো? 4 মাত্রা। অরিন্দম, এখানে দেখুন অরিন্দম, অরিন্দমের এ 1 মাত্রা, আই এর 1 মাত্রা, আর এখানে ও দম, দমে কিন্তু এখানে একটা অক্ষর। ঠিক আছে? দমে একটা অক্ষর, কিন্তু এখানে মাত্রা 2 দেওয়া আছে। কেন 2? কারণ আগে বলেছিলাম ব্যঞ্জনধ্বনি যদি শব্দের শেষে হয় তখন 2 মাত্রা। যেমন দম, দম যখন বলবো অরিন্দম, 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 দম যখন বলবো, তো দম কিন্তু একটা অক্ষর। ঠিক আছে? দম, দম একটা অক্ষর, কিন্তু এই যে মটা কিন্তু কোন ধ্বনি? মটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি যদি শব্দের শেষে থাকে তখন সেটা কত মাত্রার হবে? 2 মাত্রার। ঠিক আছে? এবার দেখুন কহিলা বিষাদে, কহিলা এখানে কয়টা রয়েছে? 1 2 3। কহিলা কত মাত্রা হলো? 3 মাত্রার। বিষাদে এখানে কয় মাত্রা রয়েছে? 1 2 3। তো এবার বলবেন এখানে লাস্টেরটা 2 মাত্রা হলো না কেন? কারণ লাস্টেরটা স্বরধ্বনি রয়েছে, বিষাদে, দে। যখন দে বলবো তখন ধ্বনিটা আমরা কি উচ্চারণ হবে? দে, এ উচ্চারণ। তো এটা কি আমাদের স্বরধ্বনি, এটা ব্যঞ্জন ধ্বনি নয়। সুতরাং এখানে 1 মাত্রার হবে। সুতরাং এটাও কি 4 মাত্রা। টোটাল কত মাত্রা হলো দেখুন? 4 5 6 7 8 9 10 11 12 13 14। টোটালটা হচ্ছে 14 মাত্রার। তো 8 থেকে 14 মাত্রা পর্যন্ত বা 18 মাত্রা পর্যন্ত আর যদি হয় সেটা হবে কোন প্রকারের ছন্দ? অক্ষরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। তারপর আরেকটা উদাহরণ দেখি আমরা অক্ষরবৃত্ত ছন্দের। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি।
আমার, তো আমার, তো এ একটা কয় মাত্রার? এক মাত্রার। মারটা হচ্ছে একটা অক্ষর। মার যেটা রয়েছে এটা একটা অক্ষর। তো একটা অক্ষরে আমরা কত মাত্রা ধরে নিতে পারবো? এক মাত্রা। এক মাত্রা, কিন্তু এখানে মারের যেটা আর রয়েছে মার যখন বলবো মার, তো মার যখন বলবো এই যে লাস্টের যেটা সাউন্ড মার, এই যে সাউন্ডটা, এটা কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমাদের কত মাত্রা হবে? ২ মাত্রা। তারপর হচ্ছে চেতনা। এখানে দেখুন চেতনা, এখানে একটা রয়েছে, ও আর একটা রয়েছে, এ আর একটা রয়েছে। সুতরাং এটা কত মাত্রার হলো? ৩ মাত্রার। যেন, এটা ২ মাত্রার। ঠিক আছে? একটির ক্ষেত্রেও এখানে ১, ১, ২। সাদা এখানে ১, ১, মানে ভাওয়েল বুঝতে পারছেন তো? ১, ২ টা, তার মানে কি এখানে ১ মাত্রা ২ টা। তারপর হচ্ছে সত্যিকার। এখানে দেখুন সত্যি, এখানে এখানে ও এর একটা, আর এখানে আই রয়েছে, আই এর আরেক মাত্রা। আর এখানে কারটা কি? লাস্টের যেটা ধ্বনি, অর্থাৎ শব্দের শেষের ধ্বনিটা, সত্যিকার যখন বলবো, কারটা কি? ব্যঞ্জন ধ্বনি, সুতরাং এটা হচ্ছে ২ মাত্রার। আর পাখি, এখানে লাস্টে একটা আছে, সুতরাং ১ মাত্রার হবে স্বরধ্বনি। আর এখানে এই ১ এর ১, ঠিক আছে? এখানে সবগুলা প্লাস করে কত হবে? ১, ২, ৩, ৩, ৩, ৬, ১, ২, ৩, ৩, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। সবগুলো ১৮ মাত্রার। তো ১৮ মাত্রায় যখন হবে তখন সেটা আমাদের কোন ছন্দের মধ্যে পড়ছে সেটা অক্ষরবৃত্ত বা শাসাগার পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ইউনিক জিনিস আপনাদের দিয়ে থাকি। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোন টপিকের ক্লাস চাই অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে। ধন্যবাদ।